হ্যালো অ্যাসপিরেন্টস, আমি অর্ণব ভট্টাচার্য জব ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো ইতিমধ্যেই যে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান বেরিয়ে গেছে। তাই আর দেরি না করে আমাদের এক্ষুনি প্রিপারেশনে ঝাঁপাতে হবে। সময় হাতে খুব কম এবং সঠিক এবং উপযুক্ত প্রিপারেশনই আমাদের পারে একদম সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে। আমি অর্ণব স্যার, অর্ণব ভট্টাচার্য, তোমাদের ইংলিশের যে পার্টটুকু নিয়ে পড়াবো সে বিষয়ে একটু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আজকে কথা বলে নেব, যাতে করে তোমাদের সঠিক দিশা এবং সেই দিশাকে মেনে আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি তাহলে সাফল্যের দোরগোড়ায় যাতে পৌঁছতে পারি সেটাই একটু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করে নেব। প্রথম বিষয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনে কত মার্কস থাকে। তোমাদের সামনে স্ক্রিন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 15 মার্কস is allotted for examination. কি কি বিষয় থাকে তোমরা জানো। ভোক্যাব পার্ট নিয়ে আমরা প্রথমে কথা বলি, সেন্টেন্সেসগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট। পরে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে স্পেলিং টেস্ট, তারপরে টেন্স, তারপর ভয়েস, ন্যারেশন। দেখতেই পাচ্ছ, সুতরাং নতুন করে তোমাদের বলার কিছু নেই। এই যে সিলেবাস, এই সিলেবাসের সঙ্গে আমরা মোটামুটিভাবে সকলেই পরিচিত, ঠিক আছে। আমরা এক ঝলকে দেখে নেব যে কোয়েশ্চেন কেমনভাবে আসতে পারে। যেমন একদম প্রথমে বলছে কি, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লেন্ড। লেন্ড মানে আমরা সবাই জানি, লেন্ড মানে কি, ধার নেওয়া। অর্থাৎ ঠিক তার উল্টো দিকে কোন শব্দটা হবে, লেন্ড, লেস, বড়। নাও লেন্ড আরেকটা কি, বড়। এখানে একটু খেয়াল করে দেখব আমাদের যে শব্দগুলো রয়েছে তার মধ্যে একটা ছোট্ট রিপিটেশন আছে, কিন্তু আমরা বুঝতে পারছি একদিকে যখন লেন্ড আসে উল্টো দিকে হয় বড়, অর্থাৎ ধার দেওয়া, নেওয়া নয়। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা ক্লিয়ার করতে পারলাম, আশা করি এ নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে না। পরের পার্ট নাম্বার 2, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ অ্যাসেটিক শব্দটা দিয়েছে, অর্থাৎ অ্যাসেটিক মানে আমরা সবাই জানি যে অ্যাসেটিক মানে হচ্ছে সাধু। তোমরা জানবে হয়তো যেভাবে আমরা বলে থাকি যে সেজ, SAGE, সেজ, রাইট। বা ধরো আমরা যদি এভাবে কোনো কথা বলে থাকি যে সেন্ট, SAINT, সেন্ট, ক্লিয়ার। এই যে সেন্ট বা সেজ মানে কি, সাধু। আবার হারমিট কথাটা যদি বলি, HERMIT, সাধু। তাহলে এই কথাগুলো অ্যাসেটিক শব্দটার কাছাকাছি শব্দ। এবং মূল ব্যাপারটা কি, যে আইসোলেশনে থাকে, যিনি নির্জনে আলাদা করে থাকেন, সাধনা করেন, এরকম কোনো মানুষ, তাকে আমরা অ্যাসেটিক বলছি। তো সাধারণত এটাই হয়। তো অ্যাসেটিক স্পেলিং কোনটা, ASCETIC, অ্যাসেটিক। তাহলে একদম প্রথম যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং। নেক্সট বুঝে নেওয়ার চেষ্টা করি। I have seen the man, আমি সেই মানুষটিকে দেখেছি। Here have is used as, have ভার্বটা কেমন ভার্ব, এটা কি অক্সিলিয়ারি ভার্ব নাকি ইনফাইনাইট ভার্ব নাকি পার্টিসিপল নাকি জিরান্ট, কোনটা? নাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি I have seen, এখানে কি সিন কথাটা পাচ্ছি। এই যে সিন কথাটা রয়েছে, এই সিন কথাটা কেমন, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ PV, দেখা, কোন একটা কাজ হচ্ছে। আর হ্যাভ কথাটা তাহলে নিশ্চয়ই হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, ক্লিয়ার। ঠিক তারপরে পার্টটায় যাব, দ্য রকেট ড্যাশ দ্য টার্গেট। এখানে আমরা অপশানগুলো কী আছে সেটা একটু দেখে নেব। দ্য রকেট ড্যাশ দ্য টার্গেট, তাহলে এখানে কোনটা হবে, তাহলে কি রকেট এইমড দ্য টার্গেট। এবার এম বললে আমরা কি জানি যে এম কথাটার সাথে কি আসবে, এম অ্যাট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় সে হিট করেছে, কিন্তু অ্যাট নেই মানে এমড কথাটা আসবে না, ক্লিয়ার। তাহলে রকেট মিসড দ্য টার্গেট, ইয়েস, তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার, দ্য রকেট মিস দ্য টার্গেট। সেন্সড আসতে পারে না, সেন্স মানে আমরা জানি যে কোনো একটা জিনিসকে অনুভব করা, বা যেমন রিমোট কন্ট্রোল কী করে, একটা সেন্স করে। তো এখানে তেমন কোনো ব্যাপার নেই। আর রিচড প্রশ্নই নেই, তাহলে দ্য রকেট মিসড দ্য টার্গেট, ঠিক আছে। রকেট কি করে, কোনো একটা জায়গায় গিয়ে হিট করে, তাহলে সেই অর্থে কথাটা বলা হয়েছে, ক্লিয়ার। চলো পরের পার্টটায় দেখি।
এখানে জানতে চেয়েছে ফেনোমেনন শব্দটা দিয়ে দিয়েছে, বলেছে এর প্লুরাল অর্থাৎ বহু বচন কি হবে। তাহলে ফেনোমেনন কথাটা কি সেটা আমায় জানতে হচ্ছে। তাহলে ফেনোমেনন কথাটা কি? সিঙ্গুলার, খেয়াল রাখতে হবে। NON যখন আছে তখন খেয়াল রাখতে হবে সেটা কি? সিঙ্গুলার, অর্থাৎ এ বিষয়ে যেন আমাদের প্রবলেম না হয়। তাহলে ফেনোমেনা, তাহলে এই ওয়ার্ডটা কি? এটা প্লুরাল। ইংলিশে এরকম প্রচুর ওয়ার্ড আছে তোমরা জানো, যেমন আমি যদি বলি ডেটা আর ডেটাম, তাহলে ডেটা হচ্ছে প্লুরাল, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, রাইট। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ান, তাহলে ক্রাইটেরিয়া মানে আমরা জানি যে আচ্ছা এই যে জবটা করতে হবে তার ক্রাইটেরিয়াটাকে আমরা বলি, রাইট। তাহলে ক্রাইটেরিয়া প্লুরাল, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, রাইট। ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি কি বলতে চাইছি। তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। চলে যাই পরের বিষয়টা, নেক্সট। এখানে বলছে ভাইস মাস্ট এন ড্যাশ মিজারি। ভাইস মানে হচ্ছে পাপ, ভাইস মানে সিন। আমরা জানি ভার্চু অ্যান্ড ভাইস কথাটা বলি, ভার্চু মানে পুণ্য আর ভাইস মানে হচ্ছে পাপ। তাহলে ভাইস কিসে শেষ হয়? মিজারি মানে দুর্দশায় শেষ হয়। আমরা একটা কথা প্রায় হয়তো সকলেই জানি, আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমি সোমনাথ স্যার, তোমাদের জন্য একটা নতুন অ্যানাউন্সমেন্ট। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আমরা জানি আসতে চলেছে। তো সেই যে পরীক্ষা হবে তার ম্যাথামেটিক্সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আমরা যদি সিলেবাস দেখি সেখানে ম্যাথামেটিক্সেও কিন্তু একটা পোর্শন রয়েছে, সেই পোর্শনটা আমি করাবো তোমাদের। আমি সোমনাথ স্যার, এবং এই কোর্সটা সম্বন্ধে একটু আমি ডিটেল বলতে চাই। দেখো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2016 যে নোটিফিকেশন ছিল তারপরে প্রায় 1 দশক পরে আবার হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু প্রিপারেশনের মতো নিতে হবে, অর্থাৎ কোনো রকমভাবে গাজওয়ারি করে প্রিপারেশন করলে কিন্তু হবে না। এখানে স্কোরিং জায়গা কিন্তু ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্সটাকে তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। যদি আমরা লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখি, জেনারেল নলেজ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, পাটিগণিত। এবার অঙ্কের কি হয়? অঙ্কেতে তুমি হয় নাম্বার পাবে, নয়তো তুমি পাবে না, তাই না? হয় তুমি নাম্বার পাবে, মানে হয় তোমার ঠিক হবে, ভুল হবে, নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? তো এবারে নেগেটিভ মার্কিং যদি নাও থাকে, কিন্তু যদি একটা পারো, তোমার তো এখানে কনফিউশন নেই, তাই না? তো একটা ফিক্স নাম্বার তুমি পাচ্ছ। তো অঙ্কটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। অঙ্কের সিলেবাসে কি রয়েছে দেখো, পাটিগণিত দেয়া থাকে। পাটিগণিত বলে সিলেবাসে আমাদের পাটিগণিতের মধ্যে সরলীকরণ, দশমিক, ভগ্নাংশ, আবৃত দশমিক অর্থাৎ রেকারিং ডেসিমাল, যেমন 0.3 তার মাথায় পৌনঃপুনিক, এটা বিভাজ্যতা থাকবে, ভগ্নাংশ, লসাগু এবং গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় কাজ এবং সময় দূরত্ব প্রভৃতি। তবুও আমি রেকমেন্ড করব, এইটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস। তার পাশাপাশি বেসিক পরিমিতি, বেসিক জ্যামিতি, হ্যাঁ, এগুলো আমি টুকটাক টাচ করিয়ে দিয়ে যাবো। এগুলো তো করাবোই, বেসিক পরিমিতি, বেসিক জ্যামিতি এবং বেসিক বীজগণিত, এটাও আমরা একটু তোমাদের সাথে আমি করিয়ে দেবো, ঠিক আছে? যাতে করে কোনো রকমভাবে যদি একটাও যদি বাইরের কোশ্চেন চলে আসে এর বাইরে, যাতে তোমাদের দিশাহীন হয়ে না থাকতে হয়। আমরা কিভাবে করাবো? যেমন দেখো, প্রথমে সংখ্যা শ্রেণী, মৌলিক সংখ্যা, বিভাজ্যতার নিয়ম, এইগুলো, লসাগু গসাগু শর্টকাটে, ভগ্নাংশ থেকে দশমিকে ট্রান্সফার, সেখান থেকে আবৃত দশমিকে, বদমাস রুল, অ্যাপ্রক্স মান দিয়ে আমাদের কিভাবে খুব তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ, সরল অনুপাত, যৌগিক অনুপাত, অংশীদারি সমস্যা, হ্যাঁ, শতাংশ, ভগ্নাংশ, দশমিক সম্পর্ক, জনসংখ্যা বৃদ্ধি হ্রাস অর্থাৎ পার্সেন্টেজ শতকরার কথা বলছি, গড়, হ্যাঁ, বিভিন্ন শর্টকাট সূত্র ব্যবহার, MPCP অর্থাৎ মার্ক প্রাইস, ক্রয় প্রাইস, সেলিং প্রাইস, ধারাবাহিক ছাড়, ডিসকাউন্ট, লাভ ক্ষতি, SICI, আবার CI গত গণনা, অর্ধভিত্তিক সুদ, এই সবগুলোই কিন্তু আমি তোমাদের করাবো। হ্যাঁ, ইনলেট আউটলেট অর্থাৎ নল ও চৌবাচ্চার অঙ্কগুলো, টাইমের অঙ্কগুলো, এগুলো সব টাইমের অঙ্কের মধ্যে আসছে। আর বেসিক যেইগুলো আছে এইগুলো আমরা শেখাবো, এইগুলো শেখাবো। যদি আমরা দেখি যে একটা আমি কোশ্চেন যদি দেখি যে কিভাবে আমরা পড়াতে চলেছি, দেখো এই যে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, আমি খুব হয়তো তাড়াতাড়ি বলছি, তার কারণ হচ্ছে একটা ছোট্ট আমি একটা জিনিস নিয়ে তোমাদেরকে আলোচনা করছি যে আমরা কিভাবে পড়তে চলেছি, যে কিভাবে আমরা পড়বো, ঠিক আছে? আমরা সপ্তাহে যেরকম ক্লাস করব, ক্লাসের সাথে সাথে আমরা বিগত বছরের আমরা ক্লাসগুলো করব, বিগত বছরের যা
পরীক্ষা এসছে সেগুলোকে আমরা করব। তাছাড়াও বিগত বছরের সাথে সাথে আমরা করব হচ্ছে যে রিসেন্ট যে বিভিন্ন পরীক্ষা এসছে সরকারি, সেই পরীক্ষাগুলোই কীরকম কোশ্চেন আসতে চলেছে সেগুলো দিয়ে আমরা ঘাটাঘাটি করব, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ করব। বিভিন্ন টাইপের অঙ্ক হয় না, টাইপ ওয়াইজ আমরা করব, শুধুমাত্র টপিক ওয়াইজ না, চ্যাপ্টার ওয়াইজ না, টাইপ ওয়াইজ আমরা কিন্তু অঙ্ক করব। হ্যাঁ, টাইপ ওয়াইজ অঙ্ক করার সাথে সাথে আমরা রিভিশন করব এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা কি কিন্তু ইম্পর্টেন্ট, এবং আমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে, তোমাদের যাতে হেল্প হয় সেই জন্য মক টেস্টও কিন্তু থাকবে। ওকে, চলো। তো আমরা যদি একটা অঙ্ক নিয়ে দেখাই, দেখো একটা অঙ্ক দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে যে কেরোসিন তেলের দাম পরপর দুবার 20% এবং 30% যদি বাড়ে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত হবে। এটা বিভিন্ন রকমভাবে করা যায়। আমরা যদি দেখাই যে তুমি যদি কিছু না জানো, তুমি বলবে কি স্যার প্রথমে আমার ধরি, অনেকে এক্স ধরে করে, আমি যদি ধরি যে প্রথমে দাম ছিল 100 টাকা, প্রথমে 20% বেড়েছে, তাহলে 100-তে 20 টাকা বেড়ে কত হয়েছে, 120 টাকা হয়েছে, হ্যাঁ কি না? তার উপর আবার 30% বেড়েছে, তাহলে 120-র ওপর আরও 30% যদি বাড়ে, ঠিক আছে, তাহলে কত টাকা বাড়বে? 3 × 12 = 36 টাকা বাড়বে। তাহলে 120-র সঙ্গে যদি 36 যদি বাড়িয়ে দিই তাহলে কত হবে? 156 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে 120 থেকে 136 বাড়িয়ে 156 টাকা হচ্ছে, কারেক্ট? তাহলে আমি দেখতে পেলাম যে 100 থেকে ডাইরেক্ট 56 হচ্ছে, তাহলে 56% বাড়ছে। আমরা এইভাবে তো করতে পারি। তাছাড়াও যদি একটা সূত্র জানি, এত কিছু করার দরকার পড়ে নাকি। যদি প্রথমে কোনো জিনিস x% বাড়ে, তারপরে যদি y% বাড়ে, তাহলে ডাইরেক্ট x + y + xy / 100%। ঠিক আছে, প্রথমে x বাড়লো, তারপর y বাড়লো, তাহলে কত হবে? x + y + xy / 100%। ওকে, তাহলে 20 + 30, 20 × 30/x, তাহলে কত হয়ে যাবে? এখানে 50 60/100। ঠিক আছে, এই 600/100, তাহলে কত হচ্ছে? 50 + 6 56%। কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? তো এইরকম ভাবে আমরা শর্ট ট্রিক্স দিয়ে করব। আরো শর্ট ট্রিক্স কি, এটা আরো কোথায় করা যাবে, আর এটা আরো শর্টে করা যায়। কিরকম ভাবে করা যায়? প্রথমে 20% বেড়েছে, আমি কত রকম নিয়মে করা যায় এই ভাব দেখাবো আর কি। একবার 20% বাড়ছে, 20%কে লেখা যায় 1/5, যদি একটু ভালো করে আমরা শতকরা চ্যাপ্টারটা করি, আর এটাকে লেখা যায় 3/10। কিভাবে লেখা যায় সেসব পরে বলবো। তাহলে প্রথমে 5 থেকে 1 বেড়ে হবে 6, আর 50 থেকে 3 বেড়ে হবে, এই 10 থেকে 3 বেড়ে হবে 13। ঠিক আছে, তাহলে 10 থেকে 3 বেড়ে হবে 13, 10-এ 3 বেড়ে হচ্ছে 13। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 5, এই দুটোই গুণ করে দাও, 5 × 10 = 50, আর 6 × 13 = 78। তাহলে 50 থেকে হচ্ছে কত? 78। তাহলে 50 থেকে যদি 78 হয়, 100-তে কত হবে? তাহলে 50-কে যদি 100 করি, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, 100 × 2 = 156। তাহলে দেখতে পাবো 56 বেড়েছে। কত রকমের অঙ্ক হয়, কত রকমভাবে করা যায়, সেই সব কিছু আমি বলবো। বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, এইটা হয়তো অনেকে বুঝতে পারলে না। হ্যাঁ, এগুলো আমরা ডিসকাস করবো সব যখন পার্সেন্টেজ করাবো। ঠিক আছে, বা এখানে একটা অঙ্ক আছে দেখো, 39 লিটার মিশ্রিত দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব 70% হবে। এই অঙ্কগুলো করার জন্য আমি শুধু জাস্ট শর্ট ট্রিকটা দেখাবো, বেশি কিছু করার দরকার নেই। একটা জিনিস করতে হবে, অ্যালিগেশন। কি অ্যালিগেশন, কিভাবে অ্যালিগেশন, সেগুলো আমরা ক্লাসে অবস্থায় বলবো। কিরকম? এদিকে লিখবো দুধ, এদিকে লিখবো জল। ঠিক আছে, দুধের ঘনত্ব কত %? এত। ঠিক আছে, যখন আমি জল মেশাচ্ছি, আমি যদি এখানে দেখো, এইটা হচ্ছে 1 বোতল দুধ, এটা হচ্ছে দুধের বোতল, এটা হচ্ছে জলের বোতল। ঠিক আছে, এই দুটোকে মেশাচ্ছি। ওকে, মিশিয়ে নতুন জিনিস তৈরি করছে, এখানেও দুধ আছে। আমি দেখবো এখানে দুধ কত, এখানে কত দুধ, এখানে কত দুধ, এখানে দুধ কত? 80%। জলের বোতলে দুধ আছে? নেই, তাহলে জলের বোতলে দুধের পরিমাণ 0%, আর মেশানোর পরে হয়ে গেছে কত? 70%। ব্যাস, আমরা কোনাকুনি বিয়োগ করে দেবো। এদিকে হচ্ছে 70, এদিকে হচ্ছে 10। এইটা হচ্ছে পাবো আমরা রেশিও। কি পাবো? এটা রেশিও বা অনুপাত। 0 0 কেটে যাচ্ছে, তাহলে 7:1। এদিকেরটা অর্থাৎ দুধের পরিমাণ বলেছে 49 লিটার। এই যে রেশিওটা পেলাম, এটা হচ্ছে পরিমাণের অনুপাত। কিসের অনুপাত? পরিমাণের অনুপাত। এদিকেরটার পরিমাণ আর এদিকের পরিমাণ, তাহলে এদিকেরটার পরিমাণ যদি 7 থাকে, এদিকেরটার পরিমাণ থাকবে 1, কিন্তু এদিকেরটার পরিমাণ আছে 49। তাহলে 7 যদি 49 হয়, ক গুণ? 7 গুণ। তাহলে এটা কত হবে? আরো 7 গুণ, অর্থাৎ 7 লিটার। ঠিক আছে, এইভাবে আমরা করব। আমি জানি এই সবগুলো হয়তো যারা নতুন
তারা বুঝতে পারোনি, কিন্তু এগুলো এত সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো ক্লাসে, যাতে একদম 1 সেকেন্ড, সরি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ককে আমরা সলভ করতে পারি। 1 সেকেন্ডে তো করা সম্ভব না। ওকে, তো সবাই কিন্তু নজর রাখো জব ডেস্টিনেশনে। আমি থাকছি সোমনাথ স্যার, তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। India was put forward for the first time as an individual by M.N. Roy, a pioneer of communist movement of India. এখন যারা ইংলিশে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয়, আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল, তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি। 1934 সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে M.N. রয় ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিকৃতি তিনি কিন্তু দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে, এবং এটা তো ইন্ডিয়ান পলিটি। একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজের বা জেনারেল অ্যাওয়ারনেসের বা জেনারেল নলেজ তোমরা যাই বলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। যখন দেখো 34 সালে প্রথম কিন্তু M.N. রয় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার। কেন বলেছিলেন? কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে, এবং 1930 সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজের রেজলিউশনটা নিয়ে নিই, তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবেই, এটাকে আটকানো যাবে না। কিন্তু হোয়াট নেক্সট, মানে ভারত স্বাধীনের পরে কি হবে, তখন আমাদের কি হবে? আমরা কি সেই আগে যেভাবে চলতো নিজাম, মারাঠা, মোগল, সেইভাবে কি বিভিন্ন দেশীয় রাজ্যে ফিরে যাব এবং সেই সমস্ত লোকাল রাজাদের যে শাসন সেই জায়গায় ফিরে যাব, নাকি আমরা একটা গণতান্ত্রিক ভারতকে বলতে পারো ভারতের স্বপ্ন দেখবো, একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে থাকবে? তাই তার জন্য যেটা দরকার, আমাদের কিন্তু একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার, এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আবার দরকার একটা গণপরিষদ, যেখানে অন্যান্য মেম্বাররা, যারা ওই গণপরিষদের মেম্বাররা, তারা আসবেন, তারা সবাই মিলে একজোট হয়ে কিন্তু সংবিধান লিখবেন। তাই একদিকে যেমন বলতে পারো ভারতের স্বাধীনতা আন্দোলন 30-এর দশকে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু অফকোর্স গণপরিষদের জন্য কিন্তু একটা লড়াই শুরু হয় 1934 সালে, যখন মানবেন্দ্রনাথ রায় প্রথম তিনি বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন। কারণ স্বাধীনতা হওয়ার পরে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দরকার, সেই গাইডলাইনটার নাম হলো সংবিধান বা কনস্টিটিউশন। এবং সেই সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিম্যান্ডেড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই একই কথা ইটারেট করছেন, কমন মানে বলতে পারো আবার বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথমবার আইএনসি ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদের দাবি করে 1935 সালে। 1940 সালে কি হচ্ছে? দ্য ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য আগস্ট অফার। 1940 সালে গিয়ে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো 1939 থেকে 1945 অব্দি আমাদের পৃথিবীতে হয়েছিল। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, তখন কিন্তু ব্রিটিশদের মনে হলো এবার ভারতীয়দের হেল্প লাগবে, ভারতীয়দের হেল্প ছাড়া আমরা কিন্তু এই যুদ্ধ জয় করতে পারবো না। তাই জন্যই কিন্তু ভারতীয়দের হেল্প নেওয়ার জন্য কিন্তু বলা হয় যে ঠিক আছে এখন তোমরা আপাতত যুদ্ধে অংশগ্রহণ করো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশগ্রহন করো, তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে তোমাদেরকে আমরা একটা গণপরিষদ উপহার দেব। এটাকে আমরা বলি আগস্ট অফার। আবার 1942 সালে দেখো স্ট্র্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে এসেছিলেন, ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল, এবং তারাও একই কথা বলেছিল যে যুদ্ধের পরে আমরা কিন্তু আপনাদেরকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উপহার দেব। এবং ক্রিপস মিশনের যে প্রপোজাল সেটা কিন্তু মুসলিম লীগ রিজেক্ট করছে, কারণ মুসলিম লীগ চেয়েছিল যে আলাদা একটা দেশ তৈরি হোক পাকিস্তান, এবং তাদের একটা আলাদা গণপরিষদ তৈরি হোক। ঠিক আছে, তো আলটিমেট আমি যেটা বলতে চাইছি এইভাবেই আমাদের এখানে ক্লাস হবে। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা ক্লাস করব। তাহলে সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবার সাথে জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে প্রিপারেশন যেন একদম সেরা হয়, এবং আমার সাথে কিন্তু জিকে ক্লাস তোমাদের অবশ্যই করতে হবে। যে কোনো পরীক্ষা, পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাছাড়া খুব তাড়াতাড়ি তোমরা জানো কলকাতা পুলিশের একটা সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনও আসতে চলেছে বলে আমাদের রাজ্য মন্ত্রিসভা তারাও কিন্তু জানিয়েছে। এবং তাছাড়া ফুড এসআই তোমার নোটিফিকেশন আসতে চলেছে, ক্লার্কশিপের নোটিফিকেশন আসতে চলেছে। সমস্ত প্রিপারেশনের, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত ওয়ান ডে এক্সামের জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। ঘটে থাকে সেই সংক্রান্ত সমস্ত বিষয় আমরা পড়বো হচ্ছে এখানে। এর পাশাপাশি আমি যদি আসি জেনারেল নলেজে, তাহলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং অবশ্যই পরিবেশ বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এছাড়াও তোমাদেরকে কনস্টিটিউশন,
কিছু স্ট্যাটিক জিকের পোর্শন এবং অর্থনীতি থেকে যে সমস্ত জায়গাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই পরীক্ষার জন্য সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তোমাদের অনেক প্রশ্ন আছে যে এই পরীক্ষা প্যাটার্ন কিরকম বা এই পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসে। তো আমি এই যে পার্টটা যে কি ধরনের প্রশ্ন আসে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের সামনে, যে প্রশ্নগুলো কিন্তু একদমই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মানে বিগত বছরের প্রশ্ন থেকে তুলে নেওয়া। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তোমরা কি জানো কোন ভিটামিনের অভাবে? রাতকানা মানে নাইট ব্লাইন্ডনেস, এবং নাইট ব্লাইন্ডনেস হয় কিন্তু ভিটামিন এর অভাবে। যখন আমরা পড়বো এই ভিটামিন এ ছাড়াও এই যে বাকি সমস্ত ভিটামিন বি আছে, বি কমপ্লেক্স আছে, সি আছে, ডি আছে, কে আছে, ভিটামিন ই আছে, এই সমস্ত ভিটামিনের ডিটেলস আমরা পড়বো যে সেই ভিটামিনের কিসের অভাবে কি হয় বা কোথা কোথা থেকে আমরা ভিটামিন পেতে পারি। এছাড়াও নেক্সট প্রশ্নটা দেখো, এটা একটা একদমই জিকের প্রশ্ন, যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এবং ক্যাঙ্গারু অপশনস রয়েছে কানাডা, ইটালি, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড। এবং আমরা জানি, যদি না জেনে থাকি সেটা আমরা ক্লাসে জানবো, যে ক্যাঙ্গারু কিন্তু অস্ট্রেলিয়ার প্রতীক। নেক্সট প্রশ্ন দেখো, যে বলছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? মানে কনস্টিটিউশনাল ফাদারকে আমরা বলতে পারি। এখানে অপশন বলছে বি এন রাও, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অবশ্যই আমরা যাকে সংবিধানের জনক বলি বা ফাদার অফ কনস্টিটিউশন বলি, তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর, এবং এক্ষেত্রে আমরা উত্তরও ডক্টর বি আর আম্বেদকরকে রাখবো হচ্ছে ভারতীয় সংবিধানের মেইন আর্কিটেক্ট হিসেবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা? কিসের দ্বারা মাপা হয়? ব্যারোমিটার? না, ব্যারোমিটার মনে হয় বায়ুচাপ মাপার জন্য, নাকি ঠিক বললাম তো, নাকি অন্য কিছু হতে হবে? তোমরা অবশ্যই বলবে আমাকে ক্লাসে। পলিগ্রাফ, হাইড্রোমিটার, সিসমোগ্রাফ। তো এখানে আমার প্রশ্ন বলা যেটা হচ্ছে যে ভূমিকম্প কিসের দ্বারা মেজার করা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা মূলত সিসমোগ্রাফ দ্বারা, সিসমোগ্রাফ বা সিসমোমিটারও আমরা বলে থাকি, সিসমোমিটারের দ্বারা কিন্তু মূলত ভূমিকম্প মেপে থাকি। তো এখানে অবশ্যই উত্তরটা কি হয়ে যাচ্ছে? এখানে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সিসমোগ্রাফ। নেক্সট প্রশ্ন বলছে বিগ ব্যাং থিওরি, যেটা প্রচুর সিনেমা হয়েছে বিগ ব্যাং থিওরির ওপরে, এবং সিনেমা নিয়ে ক্লাসও কিন্তু আমরা অবশ্যই করব। ক্লাসে দেখা হলে আমরা অবশ্যই ডিসকাস করব যে কি ধরনের সিনেমা বা কি কি ডিটেলস আমাদের পড়তে হয় মুভি সম্পর্কে। বিগ ব্যাং থিওরি কি বিবৃত করে? ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি, সূর্যের সৃষ্টি এবং অণুজীবের সৃষ্টি। অবশ্যই ইউনিভার্স কি করে তৈরি হলো, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি ডিফাইন করে হচ্ছে বিগ ব্যাং থিওরি। তো আশা করি তোমাদের ক্লাসটা বা এই সেশনটা ভালো লাগলো। আমরা ক্লাসে কিন্তু একদমই টপিক ওয়াইজ ডিসকাশনে আসবো, যে কোন কোন টপিক থেকে কি কি জায়গা আমার পরীক্ষায় আসবে, এবং সেখানে মক টেস্ট থাকবে, সেখানে প্র্যাকটিস সেট থাকবে। তো তোমাদের সবার সাথে আমার দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ মি, এবং সবাই পড়তে থাকো এবং জব ডেস্টিনেশনের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।